ওকে, ওয়েলকাম সবাইকে। মেডিয়ান একাডেমিতে সবাইকে স্বাগত। আমি চঞ্চল আপনাদের সবার সামনে হাজির হয়েছি আজকে। পশ্চিমবঙ্গের প্রথম স্পেশাল টিচার রিক্রুটমেন্টের টেট এক্সাম হলো এবং সেটার যে সিডিপি সেকশন রয়েছে সেই সিডিপি সেকশনের অ্যান্সারগুলো আমরা এখানে অ্যানালাইজ করব। ঠিক আছে, আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই মিলিয়ে নিতে পারেন এবং দেখতে পারেন কতগুলো আপনি ঠিক করতে পারলেন। ওকে, পরবর্তী পার্টগুলোও এই চ্যানেলের এই ইউটিউব ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার স্কোর, অ্যান্ড নেক্সট পার্টগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রতিটা প্রশ্নকে ধরে ধরে ডিটেলসে শুরু করা যাক। প্রশ্নের মান আমরা যদি দেখি তবে কিন্তু বেশ জটিলের দিকেই ছিল। সিডিপির বেশ কিছু প্রশ্ন আছে শেষের দিকে, সেগুলো খুব সহজ প্রশ্ন, এবং প্রথমের দিকে বেশ কিছু প্রশ্ন কিন্তু বেশ ভালো রকম ঘুরিয়ে দিয়েছে। তো সেইগুলোকে আমরা এখন আলোচনা করব। তো দেখা যাক, প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, যেটা বলা হচ্ছে পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের মূর্ত সক্রিয়তা স্তর অনুসারে কোন বস্তুকে কোনো বস্তুকে তার আকার, আয়তন বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রমবিন্যস্ত করার সামর্থ্যকে বলা হয় কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি না, ক্রমপর্যায়ন। ওকে, ক্রমপর্যায়করণ। বা আমরা জানি যে এই স্তরের, এই যে মূর্ত সক্রিয়তা স্তর, এটা 3 নম্বর স্তর, এবং এই স্তরের তিনটে বৈশিষ্ট্য রয়েছে, তাই না? সংরক্ষণ, ক্রমপর্যায় এবং শ্রেণীকরণ। তো তার মধ্যে ক্রমপর্যায়, ছোট থেকে বড় সাজানো, এরকম এই বৈশিষ্ট্যটা এর মধ্যে পড়ে। তো এখানে সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখুন, আইইপি, এই আইইপি এর পূর্ণাঙ্গ রূপ জিজ্ঞেস করেছে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, আইইপি। এটা কি না, এটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তাদের নিজস্ব শিখন ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী যে বিশেষ শিক্ষা পরিকল্পনা তৈরি করা হয় সেটাকে আইইপি বলা হয়। ওকে, তো প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এই স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে এসেছে। তো এটা কি তাহলে? আইইপি হচ্ছে স্পেশাল চাইল্ডদের বিশেষ ধরনের যে শিখন ক্ষমতা এবং সেই শিখন ক্ষমতার প্রয়োজন অনুযায়ী এই জিনিসটাকে ডিজাইন করা হয়, এটাই হচ্ছে আইইপি। 3 নম্বর দেখো, এখানে বলা হচ্ছে এনআইই পিভিডি এর মূল প্রতিষ্ঠান কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে আমাদের উত্তরাখণ্ড। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। এর পুরো নাম কি? এর পুরো নামটা মনে রাখা উচিত আমাদের পরবর্তী টেট পরীক্ষা, জেনারেল টেট যখন হবে তার জন্য। তো মনে রাখবো আমরা, এনআইইপিভিডি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস। এটা কোথায় রয়েছে না, আমরা মনে রাখবো এটা উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুন, দেরাদুনে এটা অবস্থিত। কেমন? আচ্ছা, পরবর্তী আমরা 4 নম্বর প্রশ্নের দিকে যাই। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভালোবাসা এবং একাত্মবোধের চাহিদা নিম্নলিখিত যে বিষয়টির সাথে সম্পর্কযুক্ত। তো আমরা জানি আব্রাহাম ম্যাসলোর যে নিডস হায়ারার্কি রয়েছে সেটার কিন্তু তৃতীয় পর্যায়। এটা কততম পর্যায়? এটা হচ্ছে ম্যাসলোর চাহিদার তত্ত্বের তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের মধ্যে পড়ে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী দিকে আমরা যাই। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে উৎপত্তি অনুসারে নিচের ক্রমবিন্যাসগুলির মধ্যে সঠিক কোনটি? আচ্ছা, এই যে প্রশ্ন অপশনগুলো একটু যদি আমরা খেয়াল করি, পরীক্ষার হলে এতগুলো অপশন দেখা কিন্তু একটু কষ্টের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যখন প্রথম উৎপত্তি হয় তখন কি ছিল? সবার প্রথমে এটা ছিল বিশেষ শিক্ষা, অর্থাৎ কেবলমাত্র স্পেশাল চাইল্ডদেরকে নিয়েই এটাকে, এই শিক্ষা দান করা হতো বা পড়ানো হতো। পরবর্তীতে এলো সমন্বিত শিক্ষা। তার মানে কি, সেখানে স্পেশাল চাইল্ডের সাথে সাথে নর্মাল শিশুদেরকেও একই সাথে একই ছাদের তলায় শেখানো হতে থাকলো। এটাকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। তার পরবর্তীতে এটা আরও ব্যাপকভাবে যখন ডেভেলপ করলো, লাস্টে এলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী আমরা 6 নম্বরে যদি যাই, দেখো এখানে বলা হচ্ছে ব্লুম, এই যে ব্লুম ট্যাক্সোনমি থেকে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে।
এখানে বলা হয়েছে যে ব্লুম বর্ণিত যে নির্দেশনামূলক উদ্দেশ্যগুলো শ্রেণীকরণ রয়েছে সেখানে কোন পদ্ধতিতে এটা করা হয়। তো আমরা জানি তিনটে ডোমেন রয়েছে, তাই না? আমরা ক্লাস করার সময়তে ওইগুলো বারবার কিন্তু পড়েছি। তো ব্লুম ট্যাক্সোনমি তিনটে ডোমেন রয়েছে, কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন। তো এই যে তিনটে ডোমেন বা ক্ষেত্র, এটার উপরেই কিন্তু যে উদ্দেশ্যগুলো সেগুলো শ্রেণীকরণ করা হয়েছে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। এই জায়গাটা একটু মনে রাখবো আমরা। কগনিটিভ মানে হচ্ছে বাংলায় সেটাকে বলা হয় কি না জ্ঞানমূলক ক্ষেত্র। কগনিটিভকে বাংলায় কি বলা হয়? জ্ঞানমূলক ক্ষেত্র। জ্ঞানমূলক ক্ষেত্র। এই যে অ্যাফেক্টিভ ডোমেন রয়েছে, এই অ্যাফেক্টিভ ডোমেনকে বলা হয় আবেগীয় ক্ষেত্র বা আবেগের সাথে জড়িত এটা। এবং এই যে সাইকোমোটর ডোমেন রয়েছে, এই সাইকোমোটর ডোমেন এটা হচ্ছে সঞ্চালনের সাথে জড়িত। সঞ্চালন এর সাথে জড়িত এটা। ওকে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নের দিকে আমরা যদি এগোই, তো দেখো এখানেও একটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে যে ধরনের সহায়তা দানের জন্য অপটাকন ব্যবহৃত হয় তা হলো। এই ধরনের প্রশ্নগুলো মূলত স্পেশাল টেট বলেই কিন্তু এসেছে। তো এই যে অপটাকন এটা কি না, এটা হচ্ছে একটা বিশেষ যন্ত্র। কেমন, এটা কি? এটা একটা বিশেষ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কি করা হয় না, দৃষ্টিহীন যে শিক্ষার্থী তাদের যে ছাপানো অক্ষরগুলো থাকে, সেই ছাপানো অক্ষরগুলোকে তারা যখন টাচ করে তখন সেগুলো ভাইব্রেট করতে থাকে। কি হয়? ভাইব্রেট করে, কাঁপতে থাকে। ঠিক আছে? তার ফলে সেই কম্পমান অক্ষরগুলোকে দেখে তারা কিন্তু পড়তে পারে। এই জিনিসটাকে অপটাকন বলা হয়। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কিন্তু আমাদের এই যে 7 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এটা পঠন পঠন সংক্রান্ত সহায়তা। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। 8 নম্বরে যাই আমরা। এখানে বলা হচ্ছে স্টানবার্গ, এই যে স্টানবার্গের থিওরি থেকে একটা সুন্দর প্রশ্ন। স্টানবার্গের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্বে নিচের কোন দিকটি অন্তর্ভুক্ত নয়? তো এখানে আমরা যদি দেখি তাহলে জানবো তিনি কিন্তু উপাদানগত এবং অভিজ্ঞতামূলক এবং প্রাসঙ্গিক এই 3 প্রকার বুদ্ধির কথা বলেছে। প্রশ্নে জানতে চেয়েছে নয়, এই প্রশ্নটা যার সে কিন্তু ভুল করেছে এটা। তো এখানে সঠিক উত্তর হবে স্টানবার্গের যে বুদ্ধির তত্ত্ব রয়েছে, সেই স্টানবার্গের বুদ্ধির তত্ত্বের মধ্যে সামাজিক বা সোশ্যাল বলে কোনো বুদ্ধি নেই। তাহলে এই বুদ্ধিটা কার মধ্যে রয়েছে? এই বুদ্ধিটা থর্নডাইকের বুদ্ধির তত্ত্বের মধ্যে রয়েছে। ওকে, থর্নডাইক। আচ্ছা, এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী দিকে আমরা যাই। 9 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিচের কোনটি 5E মডেলের উপাদান নয়? তো আমরা জানি 5E মডেল 5টা ই নিয়ে গঠিত, তাই তো? এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। তো দেখো এর মধ্যে কোনটা নেই? তাহলে নেই কোনটা? যে এই যে এলিমিনেট বলে কোনো রকম ই কিন্তু 5E কথার মধ্যে নেই। এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট, ইভ্যালুয়েট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এই অপশন সি 5E মডেলের অন্তর্গত নয়। এই নয় হয় এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, এখানে দেখো একদম আমার যে ক্লাস সেখান থেকে পুরোপুরি কমন একটা প্রশ্ন। আমাদের যে ক্লাস সেখানে হেন্সের একটা গল্প আমি বলেছিলাম, ডিলেমা, মরাল ডিলেমা, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। সেই যে হেন্স, সে তার স্ত্রীর রোগের জন্য ওষুধ চুরি করেছিল। তো সেই গল্পটা থেকেই কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে। তো একটি শিশু যুক্তি দেয় যে হেন্সের ওষুধ চুরি করা উচিত নয়, কারণ তাকে ধরে জেলে পাঠানো হবে। কোহলবার্গের মত অনুসারে এই শিশুটি নৈতিক বিকাশের কোন পর্যায়ের মধ্যে পড়ে? খুব সুন্দর এবং একটা বেশ ভাবাত্মক প্রশ্ন, অনেকটা ভাবতে হবে। দেখো, তো এখানে সঠিক উত্তর কি হবে? দেখো এখানে প্রশ্নটার মধ্যেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে হেন্সকে এই লাইনটা একটু আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। চুরি করা উচিত নয় বলেছে, কেন? কারণ তাকে জেলে পাঠানো হবে। অর্থাৎ চুরি করলে হেন্সকে জেলে পাঠানো হবে। দেখো, শিশু কিন্তু একটা দিক থেকে শাস্তি এবং অনুগত্যমুখী অভিযোজন পর্যায়ের মধ্যে যাচ্ছে, যে শাস্তি পেতে হবে, চুরি করলে শাস্তি পেতে হবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, পরেরটায় যাই। আমাদের 11 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত অক্ষমতাগুলির মধ্যে কোনটি সংবেদনজনিত অক্ষমতার অন্তর্ভুক্ত নয়? এই নয়গুলোই কিন্তু আমাদের ডোবায়। তো সংবেদনজনিত অক্ষমতার অন্তর্ভুক্ত নয় কোনটা? না অস্থি প্রতিবন্ধকতা। ওকে, সঠিক উত্তর হবে অপশন সি। দৃষ্টি, মুখ বা বধিরতা বা কথা বলতে না পারা, শ্রবণ কানে শুনতে না পাওয়া, এগুলো সবই কিন্তু সংবেদনজনিত অক্ষমতার মধ্যে পড়ে। কিন্তু হাড়ের অসুবিধার জন্য হাঁটাচলা না করতে পারা, এটা সংবেদনজনিত অক্ষমতার মধ্যে পড়ে না।
আচ্ছা, পরের প্রশ্ন, এই যে 12 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে NIMH ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর বর্তমান নাম হলো কি? এই ধরনের প্রশ্নগুলো এই জন্যই দেয় যাতে কেউ না পারে। তো খুব অল্প জনই আশা করি এগুলো করতে পারবে, কারণ এত কিছু মনে রাখাও সম্ভব নয়। তো যাই হোক, এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি হবে। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি। তো NIMH এর বর্তমান নাম এটা। আচ্ছা, পরবর্তী 13 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, বলা হচ্ছে যে অন্যরা কি ভাবছে এবং বোধ করছে সেটিকে বোঝার ক্ষমতাকে কি বলা হয়? অন্যরা কি ভাবছে, কি বোধ করছে সেটিকে বোঝার যে ক্ষমতা, সেটাকে কি বলা হয়? তো এই জায়গাটায় আসি আমরা। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ হবে এটা। অন্যরা কি ভাবছে, কি বোধ করছে সেটা বুঝতে পারে না যখন কোনো শিশু, তখন সেই শিশু অটিজম আক্রান্ত বলেই তাকে ধরে নেওয়া হয়। অটিজম হচ্ছে একটা ডিজিজ। এই রোগ হলে কি হয় না, শিশুরা অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারে না, অন্যদের কথা বুঝতে পারে না, তাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে না। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে সি, 13 সি হবে সঠিক উত্তর। 14 নম্বরটা যদি দেখি, দেখো বলা হচ্ছে নিম্নের কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্গত নয়? খুব সহজ এবং পাতি একটা প্রশ্ন। তো সামাজিকীকরণের অন্তর্ভুক্ত নয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, জন্মসূত্রে প্রাপ্ত প্রবণতাগুলির স্বাভাবিক উন্মোচন। জন্মসূত্রে কোনো কিছু আমরা যেগুলো নিয়ে জন্মাচ্ছি, যেমন ধরো আমার চুলের রং কালো, আমার চামড়ার রং যেরকম, আমার চোখের রং যেরকম, সেগুলো তো জন্মগতভাবে আমার ডিএনএর মাধ্যমে এসেছে, তাই না? সেগুলোর সাথে আমার সমাজের কোনো কিছু নেই, তাই সেটার সাথে সামাজিকীকরণ কোনোভাবে সম্পর্কযুক্ত নয়। সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত কোনগুলো? বাকিগুলো, তোমার মূল্যবোধ কেমন, তুমি অপরকে সাহায্য করো নাকি করো না, তোমার ভাষার বিকাশ কেমন, এগুলো সামাজিকীকরণের অন্তর্গত। আচ্ছা, 15 নম্বর দেখো, বলা হচ্ছে ওটাইটিস মিডিয়া সংক্রান্ত সমস্যাটি কোন অক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত? এই যে ওটাইটিস মিডিয়া, আচ্ছা এই জায়গাটায় আমি একটু বলে রাখি যে এই যে ওটাইটিস মিডিয়া, এটা হচ্ছে কিন্তু একটা শ্রবণগত অক্ষমতার মধ্যে পড়ে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এই ওটাইটিস মিডিয়াতে কি হয়, কিভাবে হয় এই রোগ না, সরি, এখানে কি হয় যে এটি এমন একটা কানের রোগ যেটা কি হয় না, মধ্যকর্ণের একটা প্রদাহ বা ইনফেকশন হয়ে যায় অনেক সময়, এবং সেই ইনফেকশন যখন বেড়ে যায় তখন সেই কানের পর্দা নষ্ট হয়ে যায় এবং শ্রবণে সমস্যা হতে শুরু করে। এই যে শ্রবণ প্রতিবন্ধকতা ইনফেকশনের জন্য, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওকে, মনে রাখবো। আচ্ছা, পরেরটায় যাই। 16 নম্বর, জিও বোর্ড। এটাও কিন্তু একদম কমন একটা প্রশ্ন আমাদের পেডাগজির ক্লাস থেকে। জিও বোর্ড কি, ম্যাথের পেডাগজিতে করানো হয়েছে। এটা কি না আমরা জানি, এই যে জিও বোর্ড, এটা একটা বোর্ড যেখানে বিভিন্ন গার্ডার এবং পিন দিয়ে জ্যামিতির বিভিন্ন আকারকে শেখানো হয়। নিম্নলিখিত কোন বিষয় পড়ানোর জন্য জিও বোর্ড ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই গণিত, এবং আরও স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে গণিতের মধ্যে জ্যামিতি পড়ানোর জন্য জিও বোর্ড সব থেকে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব থেকে খুব সহজ একটা প্রশ্ন কিন্তু দিয়েছে। আমরা জানি গিলফোর্ডের বুদ্ধির যে একটা ডাইসের মতো রয়েছে, তাই না, সেটাকে কি বলা হয়? SOI মডেল, তাই না? বুদ্ধির ত্রিমাত্রিক ধীশক্তির তত্ত্ব। তো বুদ্ধির আমরা জানি ত্রিমাত্রিক তত্ত্ব। তো এই যে ত্রিমাত্রিক, এই তিনটে মাত্রা কি কি সেটাই কিন্তু জানতে চেয়েছে। তো গিলফোর্ডের যে ত্রিমাত্রিক ধীশক্তি তত্ত্ব, সেখানে তিনটে মাত্রা, অপশন এ হবে সঠিক উত্তর। বিষয়বস্তুগত মাত্রা, প্রক্রিয়াগত মাত্রা এবং ফলাফলগত মাত্রা। এবং আমরা জানি 120টি কিন্তু উপাদান সেখানে রয়েছে। আচ্ছা, পরবর্তী দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ADHD এর পুরো নামটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে, তাই মনে রাখবে এটা, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা হলো কি না, এটা এখানে এই যে ADHD, এটা হচ্ছে এমন একটা রোগ যার ফলে কোনো শিশু কোনো একটা নির্দিষ্ট কাজের প্রতি বেশি সময় পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে না। তারা প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ হয়, তাদের মন এই কাজ থেকে ওই কাজ দৌড়ে দৌড়ে বেড়ায়। তো এটা কি ধরনের? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, একটি দীর্ঘস্থায়ী স্নায়ু বিকাশজনিত ব্যাধি। এটা স্নায়ুর বিকাশের জন্য কিন্তু এই রোগ হয়।
19 নম্বর 19 নম্বরে যদি আসি, দেখো এখানে একটা সুন্দর প্রশ্ন দিয়েছে আইকিউ টেস্ট থেকে, অর্থাৎ একটা প্রশ্ন দিয়েছে সেখান থেকে আইকিউ নির্ণয় করতে বলেছে। আমরা আইকিউ নির্ণয়ের সূত্র জানি, আইকিউ সমান কি মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এই ফর্মুলাতে আমরা আইকিউ নির্ণয় করতে পারি, তাই না? তো বিনে-সাইমন অভিক্ষা প্রয়োগে দেখো বলা হয়েছে যে 4জন শিশুর কালক্রমে আমাদের ক্রোনোলজিক্যাল এজ সিএ এবং মেন্টাল এজ মানসিক বয়স দিয়ে দিয়েছে। তাহলে তাদের যদি আইকিউ আমরা নির্ণয় করি কিভাবে পাবো, এবং সব থেকে আইকিউ যার বেশি হবে এটাই এটাই হচ্ছে উত্তর, যে সেই সব থেকে বেশি বুদ্ধিমান হবে। তাহলে কোন শিশু, তো এইভাবে পাতিয়ে যদি তুমি প্রত্যেকটা ফ্র্যাকশনকে সলভ করো, সেখানে আমরা দেখতে পাবো যে এই যে দ্বিতীয় শিশু তার আইকিউ সব থেকে বেশি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি দ্বিতীয় শিশু। ওকে, এইভাবে এইভাবে ফ্র্যাকশনটাকে সলভ করলে আমরা উত্তর পাবো দ্বিতীয় শিশুর আইকিউ সব থেকে বেশি হবে। 20 নম্বর প্রশ্ন, দেখো নিম্নের কোনটিকে বৃদ্ধি ও বিকাশের নীতি রূপে বিবেচনা করা যায় না? এই যে না, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিকাশের নীতি নয় কোনটি? অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, পশ্চাৎ গতির নীতি। এটা কিন্তু বিকাশের নীতি নয়। বিকাশের নীতি সর্বদা কি ঊর্ধ্বমুখী, তাই না? বিকাশ কখনো নিচের দিকে হয় না, সবসময় ঊর্ধ্বমুখী হয় এবং ক্রমপর্যায় হতে থাকে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। তারপরে 21 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন ও সর্বাত্মক মূল্যায়ন, যেটাকে আমরা সিসিই বলে থাকি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, তাই তো? তো এর পরিপ্রেক্ষিতে নিম্নের কোনটি পরিমাপের সর্বাপেক্ষা কার্যকর বৈশিষ্ট্য? এই যে দেখো বাংলার ক্ষেত্রে এই টার্মটা যদি অসুবিধা হয় বুঝতে, তখন একবার ইংরেজি টার্মটা দেখে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে বেশি বুঝতে। তো এই যে 21 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে কি? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, পরিমাপ সমগ্র শিখন প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। ওকে, তো সারা বছর ধরে কিন্তু ফর্মেটিভ এবং সামেটিভ উভয় এক্সাম চলতে থাকে, ঠিক আছে? হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে আমরা লক্ষ্য করি সামেটিভ এবং ফর্মেটিভ উভয় এক্সাম সারা বছর ধরে চলতে থাকে। তো এই জন্যই কিন্তু এই যে অপশন ডি, দেখো এখানেই কিন্তু বলা হচ্ছে যে পরিমাপ সমগ্র শিক্ষণ প্রক্রিয়ার একটা অংশ হওয়া উচিত, বিচ্ছিন্ন নয়। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। 22 নম্বর দেখো বলা হচ্ছে যে আরসিআই, এই যে আরসিআই, এই আরসিআই হচ্ছে একটা সংস্থা। এই যে টেট পরীক্ষাটা কারা দিতে পেরেছে না? যারা স্পেশাল ডিএলএড করেছে, তাই না? তো এই স্পেশাল ডিএলএড যে কলেজগুলো, সেই কলেজগুলো নিয়ন্ত্রণ করে এই আরসিআই নামক একটা সংস্থা। আর বাদবাকি যে নর্মাল ডিএলএড রয়েছে, সেই নর্মাল ডিএলএডটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা নিয়ন্ত্রিত হয় এনসিটিই এর দ্বারা, ঠিক আছে? তো মনে রাখবো আমরা আরসিআই, এই আরসিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন এসছে। তো এই যে আরসিআই, আরসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1993-তে। ওকে, 1993-তে। আচ্ছা, আর যদি আমাদের নর্মাল পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে, যদি নর্মাল পরীক্ষাতে জিজ্ঞেস করে এনসিটিই নিয়ে, তো মনে রাখবো এনসিটিই হয়েছিল 1995-এ, 1995 সালে। আচ্ছা, নেক্সট পরবর্তী দেখো 23 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে বিদ্যালয়ে এটা একটা বেশ কেস স্টাডি টাইপের প্রশ্ন দিয়েছে এবং খুব সহজ, একটু পড়তে পারলে। দেখো বলা হচ্ছে কি যে বিদ্যালয়ে টিফিন বিরতির পর শিক্ষার্থীরা যখন গল্প শুনতে ইচ্ছুক, ভালো করে বোঝো, শিক্ষার্থীরা টিফিনে গল্প শুনতে ইচ্ছুক স্যারের কাছে, তখন শিক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্বেও শিক্ষক মহাশয় তাদের অঙ্কের সমস্যা সমাধান করতে দেন। অর্থাৎ শিক্ষক তখন গল্প না বলে বললেন অঙ্ক করো। তবে তিনি কোন শিখন সূত্রটিকে উপেক্ষা করলেন? এখানে দেখো আমরা থর্নডাইকের 3টে শিখনের সূত্র পেয়ে থাকি, তাই তো? 3টে শিখন মুখ্য সূত্র পেয়ে থাকি। তার মধ্যে দেখো প্রস্তুতি সূত্র, অনুশীলনী সূত্র এবং আমরা অনুসঙ্গমূলক, এটা তো গৌণ সূত্রের মধ্যে পড়ে, ফলাফলের সূত্র রয়েছে। তো এখানে দেখো শিক্ষার্থীরা টিফিনে কি করতে চায়? তারা গল্প করতে চায়, ঠিক আছে? গল্প করতে চায়, কিন্তু টিচার কি করছে? গল্প না বলে জোর করে অঙ্ক করাতে চাইছে। তো এখানে সঠিক উত্তর হবে, এখানে কোনটা তাহলে উপেক্ষা করা হলো? এই যে প্রস্তুতি সূত্র, এইটাকে উপেক্ষা করা হলো। প্রস্তুতি সূত্র কি? থর্নডাইকের আমরা জানি মুখ্য সূত্রের সংখ্যা কয়টি? মুখ্য সূত্রের সংখ্যা 3টি। অনুশীলনী সূত্র, প্রস্তুতি সূত্র এবং ফলাফলের সূত্র। আর গৌণ সূত্রের সংখ্যা কয়টি? গৌণ সূত্রের সংখ্যা হচ্ছে 5টি। বহুমুখী প্রতিক্রিয়া, মানসিক প্রতিক্রিয়া, আংশিক প্রতিক্রিয়া, আত্তীকরণী সূত্র এবং অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই জায়গাটা মনে রাখবে, এই যে গৌণ সূত্রটা রয়েছে এর সাথে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি যেটা রয়েছে, প্রাচীন অনুবর্তন প্যাভলভের,
সেটার মিল পাওয়া যায়। ঘুরিয়ে প্রশ্ন কিন্তু দিতে পারে যে থর্নডাইকের কোন সূত্রের সাথে প্যাভলভের প্রাচীন অনুবর্তনের মিল পায়, তো সেখানে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র হবে। কিন্তু এই ক্ষেত্রে প্রস্তুতি সূত্র, এখানে বলা হয় যে একটা শিক্ষার্থী তখনই সবথেকে ভালোভাবে শিখবে যখন সেটা শেখার জন্য মানসিক এবং শারীরিকভাবে সে প্রস্তুত। কিন্তু এখানে শিক্ষার্থীরা কি অঙ্ক শেখার জন্য প্রস্তুত ছিল? মোটেও ছিল না, তারা গল্প শোনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু টিচার জোর করে অঙ্ক শেখাচ্ছেন, এর ফলে কিন্তু এই প্রস্তুতি সূত্র এটাকে লঙ্ঘন করা হলো, এই নিয়মটা ভাঙা হলো, তাই না? সঠিক উত্তর এখানে অপশন বি হবে। 24 নম্বর দেখো, খুব সুন্দর এবং সহজ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে যদি একটি শিশু এম কে ডাব্লিউ লেখে, অর্থাৎ দেখো উল্টে লিখছে, আবার বি কে ডি লেখে, ঠিক এটাও উল্টে ফেলছে, তাহলে এটা কোন ধরনের শিখন অক্ষমতা বা কোন সমস্যায় শিশু ভুগছে? তো এখানে সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া। ওকে, ডিসলেক্সিয়া হচ্ছে এই শিখন অক্ষমতা তার নাম। ওকে, ডিসগ্রাফিয়া আমরা জানি এটা কিন্তু লেখার সাথে সম্পর্কযুক্ত, এবং ডিসক্যালকুলিয়া আমরা জানি সেটা ক্যালকুলেশনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। 25 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব গঠনে কোন মৌলিক উপাদানের ভূমিকা সর্বাধিক? তো আমরা জানি ফ্রয়েড তার থিওরির মধ্যে লিবিডোকে সর্বাধিক প্রাধান্য দিয়েছে, সেখানে সঠিক উত্তর হবে লিবিডো। লিবিডোই কিন্তু ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে, সেটাই ফ্রয়েড বলেছেন। 26 নম্বর প্রশ্ন। পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন পর্যায়ে একটি শিশুর মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কিত ধারণাটি প্রদর্শিত হয়? অর্থাৎ বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ তৈরি হয় কোন পর্যায়ের মধ্যে? এটা নিয়ে কিন্তু ব্যাপক মতভেদ রয়েছে। আমরা যদি আমাদের বাংলা ভার্সনের বিভিন্ন বই দেখি, রীতা পাবলিকেশন, আইলি পাবলিকেশন, সেখানে আমরা সঠিক উত্তর হিসেবে সংবেদন সঞ্চালনমূলক স্তর পাবো। আবার সিটেটের একাধিকবারে বা হিন্দি ভার্সনের কিছু কিছু বইয়ে সেখানে আবার অপশন সি প্রাক সক্রিয়তা স্তরের মধ্যেও কিন্তু উত্তর নেয়। তো আমাদের পশ্চিমবঙ্গ পর্ষদ বি আর সি এর মধ্যে কোন উত্তরটাকে সিলেক্ট করবে সেটা কিন্তু নির্ভর করছে উত্তরপত্রের উপরে। আশা করি দুটোতেই নম্বর দেবেন ওরা। ওকে, তবে বাংলা ভার্সন তথা ডিএলএড এর যে বই রয়েছে সেখানে কিন্তু অপশন বি এর এটা কিন্তু সঠিক হিসাবে দেওয়া রয়েছে রীতা পাবলিকেশনের ফার্স্ট ইয়ারের বইয়ে। ওকে, আবার সি যে প্রাক সক্রিয়তা স্তর সেটাও কিন্তু একাধিক বইয়ের মধ্যে রয়েছে। তো এই প্রশ্নটাকে নিয়ে কিন্তু কনফিউশন থাকছে কোন উত্তরটাকে ওরা নেবে। তো বি এবং সি দুটোই কিন্তু সঠিক হিসাবে ধরা উচিত। আচ্ছা, পরবর্তী দেখা যাক 27 নম্বর প্রশ্ন। সেখানে বলা হচ্ছে ব্রেল ব্যবস্থার মৌলিক এককে 6টি ডট থাকে, সেগুলো নিম্নলিখিত কিভাবে সজ্জিত থাকে? এটা কিন্তু খুব আলাদা রকমের একটা প্রশ্ন। তো আমরা মনে রাখবো ব্রেল লেখা হয় কি 6টি বিন্দু দিয়ে, এবং যে কলম দিয়ে লেখা হয় সেই কলমটার নাম কি? আমরা জানি সেটার নাম স্টাইলাস। লুইস ব্রেল আবিষ্কার করেছিল। তো এই যে 6টা বিন্দু, সেই 6টা বিন্দু সাজানোর একটা সিকোয়েন্স আছে। 1 থেকে 3টে বিন্দু হয় ডান দিকে, এবং 4 থেকে 6 নম্বর পরবর্তী 3টে বিন্দু বাম দিকে সাজানো থাকে। তো এইভাবে কিন্তু ব্রেলে বিন্দুগুলো সাজানো থাকে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। 28 নম্বর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রেক্ষাপটে পিডব্লিউডি অ্যাক্ট 1995 এর পূর্ণরূপ কি? তো এই যে পিডব্লিউডি অ্যাক্ট, এখান থেকে মনে রাখবে এটা কবে আসে না 1995 সালে আসে। এটার পুরো কথা, এটার পুরো কথা কি না, এটার পুরো নাম হচ্ছে পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা 29 নম্বর প্রশ্নে আসি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো মস্তিষ্কের বিকাশের সাথে যুক্ত একটি ড্যাশ। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, অটিজম, এই অটিজম সম্পর্কে কিছুক্ষণ আগেই আমরা কিন্তু আলোচনা করছিলাম। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো মস্তিষ্কের একটি কি? এখানে কিন্তু সঠিক উত্তর কন্ডিশন নয়, এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডিসঅর্ডার। ওকে, এটা একটা ডিসঅর্ডার, এবং এটা সেই কারণেই কিন্তু পুরোপুরিভাবে সারা জীবনে ঠিক হয় না, 100% ঠিক হয় না। এখানে লাস্ট প্রশ্ন আমাদের যদি আসি, ভাইগটস্কি বুদ্ধিদীপ্ত শিখনে কোন উপাদানের উপর গুরুত্ব দেন? তো ভাইগটস্কির যে থিওরি, সেখানে আমি বলেছিলাম কি পয়েন্টের মধ্যে কিছু ভাইগটস্কির কথা থাকলেই সেখানে কয়েকটা কি পয়েন্টের উল্লেখ আমি করেছিলাম। একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে সমাজ, আর একটা হচ্ছে সংস্কৃতি। তো এখানে দেখো সমাজ বা সামাজিক এই যে শব্দ পেয়ে গেছি, তার মানে চোখ বুজে আমরা এটাকে সঠিক উত্তর হিসাবে বলতে পারি। তাহলে সঠিক উত্তর লাস্ট প্রশ্নের হবে আমাদের সামাজিক। ভাইগটস্কি সামাজিক বুদ্ধিদীপ্ত শিখনে সামাজিক উপাদানের উপর গুরুত্ব দেন। তিনি বলেছেন সমাজ থেকেই কিন্তু শিশু সব কিছুকে শিখবে। তো
তো এই ছিল 30টা প্রশ্নের সলিউশন। যারা স্পেশাল টেট দিয়েছো অবশ্যই স্কোরটা জানিও, আর কোনো প্রশ্নের উত্তরে যদি ডাউট লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। এবং পরবর্তীতে যারা ফ্রেশ টেট দেবে, স্পেশাল টেট নয় বরং জেনারেল টেট দেবে, তাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সেটটা। যদিও স্পেশাল টেট কিন্তু আশা করা যায় এর থেকে প্রশ্নের কাঠিন্যের মান আরেকটু বেশি হবে, এটাও যথেষ্ট কঠিন, তবে শেষের দিকের বেশ কিছু একটু সহজ করেছিল। ওকে, তো আশা করি ভালো লাগলো। আর কেমন লাগলো ক্লাসটা জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে ইভিএস, বাংলা, ইংরেজি, অঙ্ক প্রত্যেকটা সলিউশন কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, টাটা।